তোমার ইন্সপিরেশন কে? তো ইউজুয়ালি কি হয় আমাদের এখানে সবাই ভাবে হয় ঋত্বিক ঘটক বলবো, নয় সত্যজিৎ রায় বলবো, নয় মৃণাল সেন বলবো। চলেনি বা চললো না কথাটা বলো না, তার চলেনি মানে আমার ছবিটা ছিল কিন্তু লোকে দেখতে যায়নি, সেটা নয়। চালানো হয়নি বলতে হবে। আমি ডাক্তার হব বলে পড়াশোনা করেছিলাম, বাট আমার মেডিকেল প্রবলেম ছিল বলে ডাক্তারি পড়তে পারিনি। করে আমি ইভেন্ট অর্গানাইজ করতাম, আমি ইংরেজি নাটক, বাংলা নাটক, কলকাতায় একটা ইংরেজি নাটকের বড় চল ছিল, সেটা এখন হারিয়ে গেছে। আমাকে তখন নতুন করে একটা কার্ড দেওয়া হয়েছিল, তো ভিজিটিং কার্ড। তার আগে সাংবাদিক হিসেবে কোনোদিন ভিজিটিং কার্ড ছিল না। ও ফেরত এসে বললো, কি করবো সুদেশনাদি, কি করছেন, সবাইকে কার্ড দিচ্ছেন, এমনকি হাতিকেও দিল, হাতিকে খেয়ে ফেললো সেটা। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তখন আমি এবং অভিজিৎ ওতপ্রোতভাবে জড়িত। ঋতুও দেখলো, দেখে বললো এইখানগুলো এরম এরম কর। সেটা হওয়ার পর এটাকে যেহেতু আমরা কমার্শিয়াল ছবি করব, এই ছবিটার স্ক্রিপ্টটা আলটিমেটলি ডক্টর করে দিয়েছিল স্নেহাশিস চক্রবর্তী। প্রসেনজিৎ চ্যাটার্জিকে যখন জিজ্ঞেস করে, উনি বলেন রানা সুদেশনার জন্য যদি কাজ করতে হয়, আমি 1 টাকা হলে 1 টাকায়ও কাজ করব, 1.5 টাকা হলে 1.5 টাকায়ও কাজ করব। এটা আমি কোনোদিন ভুলব না। আমরা অরুণাচল প্রদেশে শুটিং করছি, সেখানে প্রসেনজিৎও করছেন শুটিং। তো যতবারই একটা শট হচ্ছে, কোয়েলকে আমরা উৎসাহ দেওয়ার জন্য বলছি, কোয়েল খুব ভালো, ভেরি গুড। হঠাৎ প্রসেনজিৎ আমাদের ঘুরে বলল, এই তোরা শুধু কোয়েলকে বলছিস ভেরি গুড ভেরি গুড, আমি কি ফেলনা নাকি? তখন রানা বলছে, তোমাকে কি করে ভেরি গুড বলবো, ওটা কি বলা যায়? বলে না, সব অ্যাক্টরকে বলবি, আমরা অ্যাক্টররা প্রশংসা চাই, সব সময় গুড এটা বলতে হয়। তার আগে আমি বলে দিই, পায়েল, জয়জিৎ, সুজন মুখার্জি মানে নীল, জুনও আমার সঙ্গেই প্রথম পর্দায় কাজ করেছে। তারপরে আমি ওই মানবীতে প্রথম, বম্বেতে মৌলি গাঙ্গুলি, তারপরে পাউলি, তারপরে তোমার মিমি, আবির তো বটেই, তার রিমঝিম, এরা সব সিনেমায় আমার সঙ্গে ফার্স্ট। অর্জুন চক্রবর্তী, এরা সব প্রথম আমার সঙ্গে কাজ করেছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিল রাজীব কুমার, পাগলু 1 পাগলু 2 হিট ডিরেক্টর। হ্যাঁ, শ্রাবন্তীর সঙ্গে ওর বিয়ে হয়, সেটা আমাদের সেটেই হয়। রাজীব আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিল, সুশান্ত আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিল, সানি ঘোষ রায় আমাদের অ্যাসিস্ট্যান্ট। এরা সব, কারণ আমরা মনে করি যে আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট তারা যদি কাজ পায় বা নিজেদের ক্ষমতা, ইনফ্যাক্ট সুশান্ত প্রথম স্ক্রিপ্ট লেখে লাবণ্যর সংসারের জন্য, কিন্তু আদারওয়াইজ আমরা সব জায়গায়, আমরা বাইরে খেতে গেলেও, এবং এইটা আমি দেখছি যে এটা হওয়ায়, এবং আমি সবসময় আমার ছেলের সঙ্গে গল্প করতাম, আমি আমার ছেলের জন্য কোনোদিন রান্না করে সময় নষ্ট করিনি। যৌন অত্যাচার সেইটা ভীষণভাবে হয় বাড়িতে, প্রতিবেশী এবং আত্মীয় স্বজন ভীষণভাবে যৌন হেনস্থা করে। এটা শুধু আমাদের দেশে নয়, এটা ওয়ার্ল্ড ওভার। হ্যাঁ, এবং এইটার জন্য পুরুষকে শিক্ষিত করতে হবে। গুড ইভিনিং দিদি। দিদি, তুমি আমাদের এই শোতে এসেছো, এটা আমাদের কাছে প্রচণ্ড গর্বের বিষয়। আর তুমি আমাদের তো মানে নতুন জেনারেশনদের একটা বিরাট বড় ইন্সপিরেশন, সুতরাং তুমি এসেছো মানে আমরা অনেক কিছু শিখতে পারবো। আর তোমার ছত্রছায়ায় যদি আমাদের কিছু হয় আর কি। আমার নিজের কিছু হয়েছে? অবশ্যই, তাহলে সেই নিজের আগে সবসময় নিজেরটা করতে হবে। যেরকম প্লেনে যখন যাই তখন বলে না যে মাস্কটা প্রেশার কম হলে মাস্কটা এলে আপনি আগে পরবেন অন্যকে সাহায্য করার আগে। সুতরাং আমার নিজেকে আগে প্রতিষ্ঠা করতে হবে, তারপর তোমার ক্ষেত্রেও সেটা বলবো। আমার সঙ্গে যারা নতুন কাজ করে তাদের সবাইকে বলি যে তোমরা নিজেরা কিভাবে দাঁড়াবে সেটা সবার আগে ঠিক করবে, তারপর ঠিক করতে হবে যে কার ইন্সপিরেশন তো একজন নয়। আমাকে যখন আগে জিজ্ঞেস করা হতো না যে তোমার ইন্সপিরেশন কে, তো ইউজুয়ালি কি হয় আমাদের এখানে সবাই ভাবে হয় ঋত্বিক ঘটক বলবো, নয় সত্যজিৎ রায় বলবো, নয় মৃণাল সেন বলবো।
এরা প্রত্যেকেই আমার ইন্সপিরেশন। যেমন তরুণ মজুমদারও আমার ইন্সপিরেশন, তপন সিংহও আমার ইন্সপিরেশন, অজয় করও আমার ইন্সপিরেশন, দীনেন গুপ্তও আমার ইন্সপিরেশন, পরবর্তীতে প্রভাত রায়ও আমার ইন্সপিরেশন, কোনো কোনো ক্ষেত্রে অঞ্জন চৌধুরীও আমার ইন্সপিরেশন। কেননা অবশ্যই তারা তো এই পুরো সিস্টেমটাকে দাঁড় করিয়েছেন। সুতরাং কোনো একজন ইন্সপিরেশন না, ইন্সপিরেশন জীবন থেকে নিতে হয়, একাধিক মানুষের থেকে। এই যে দিদি খুব সুন্দরভাবে একটা বাচ্চার মতো প্রত্যেকটা মানুষকে যে তুমি শেখাচ্ছ বা একটা সঠিক পথ প্রদর্শন করছো, এই জন্যই দিদি মানে আমাদের পুরো ইন্ডাস্ট্রি তোমাকে ভালোবাসে। আর এই যে আজকের আড্ডা দিয়ে এরকম ভালো ভালো কিছু আমরা শিখবো। তো এই দিদি কফি। এই তো, থ্যাংক ইউ। কি বলবো, চিয়ার্স। উল্লাস, কফি খাচ্ছি কিন্তু। সরি, কি কেমন আছো সেটাই জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আমি খুবই ভালো আছি, শরীর সুস্থ আছে, হাঁটাচলা করছি, নতুন নতুন কাজের কথা ভাবছি। কাজ হলো কি হলো না সেটা শেষে গিয়ে প্রমাণিত হবে, কিন্তু সর্বক্ষণ একটা নতুন কিছু করার তাগিদ যতদিন থাকবে নিজের মনে রাখতে হবে ততদিন আমি বেঁচে আছি। আরও কিছু, এই অনেক সময় লোকে ভাবে আমার তো সব হয়ে গেছে, আর কি করার আছে জীবনে। না, শেষ দিন অবধি ভাবতে হবে আরও কিছু আছে, অন্য কিছু আছে। আমি যেরকম কেন্টাকি ফ্রাইড চিকেন যিনি আবিষ্কার করেছিলেন এবং যিনি অত বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছেন সারা বিশ্বে, তিনি 60 বছরের পরে এই ব্যবসাটা শুরু করেন এবং উনি বোধহয় 80 না 82 বছর বয়স অবধি বেঁচেছিলেন। তার মধ্যে উনি একটা এম্পায়ার তৈরি করে ফেলেন। সুতরাং নেভার সে ডাই যতক্ষণ না ডাই। সেই জন্য আমি সুস্থ আছি, এখনো হাঁটাচলা করছি, ভালো আছি, মনটা ঠিক আছে। দর্শকদের অভিনন্দন। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন গল্প আড্ডায়, তো তার পরিচয় না হয় আমরা পরেই দিই, কিন্তু তার আগে এনজয় আর আড্ডা। দিদি কোথা থেকে আসা হচ্ছে? আমি আজকে এখন বাড়ি থেকেই আসছি। আপিস? আপিস হচ্ছে আমার ছবি, সেই আপিস ছবি এখন চলছে এই মুহূর্তে। সোমবার বৃষ্টি সব কিছু উপেক্ষা করে লোকে প্রেক্ষাগৃহে এসেছিলেন, তাই আমি খুব খুশি। আজকে এখন আপিস চলছে, আমি আপিস থেকে আসিনি, আজকে আমি বাড়ি থেকেই এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো দিদি সবসময় আমাদের সাথেই থাকে, মাঝে মধ্যে দিদিকে আমি ফোনও করি, তো দিদি আমাকে বলে যে বাপন এইভাবে করো এইভাবে করো। আমার পথ প্রদর্শক, শুধুমাত্র আমার নয়, দিদি বোধহয় এরকম প্রচুর মানুষজনকেই করে। তো দিদির কাছে একটা কথা জিজ্ঞাসা করা আছে, দিদির ছবিটাও এই নন্দনে চলেনি, যেখানে সুদেষ্ণাদি এত ভালো ভালো বাংলা ছবি তৈরি করে, তো সেক্ষেত্রে একটা বাংলা সমাজকে রিপ্রেজেন্ট করে, তো সেখানে আমাদের নন্দনে বাংলা ছবিটা চললো না আপিস। তো সেই দিদি এটার পেছনে কোনো কারণ, কোনো মানে কি হতে পারে? একটা কথা বলবো, চলেনি বা চললো না কথাটা বলো না। তার চলেনি মানে আমার ছবিটা ছিল কিন্তু লোকে দেখতে যায়নি, সেটা নয়, চালানো হয়নি বলতে হবে। হ্যাঁ, কারণ ছবিটা ওই প্রেক্ষাগৃহ পাইনি। হয়তো সেই সময় অন্য আরো অনেক ভালো ছবি ছিল একসঙ্গে, তাই জন্য এটাও হয় যে জায়গা পাইনি, সেই জন্য হয়তো দেখাতে পারেনি। এরকম আরো ভালো ছবি অনেক সময় জায়গা পেয়ে ওঠে না। নন্দন তো একটাই, কিন্তু নন্দনের যেটা সবচেয়ে বড় জিনিস, যে নন্দনে এটা যেহেতু সরকারি, এটা টিকিটের রেট খুব কম, আমাদের মতো সাধারণ মানুষেরা দেখতে যেতে পারে, ইয়াং ছেলেমেয়েরা ওখানে বেড়াতে আসে। নন্দন চত্বরটা একটা অসাধারণ জায়গা, যেখানে আমিও অনেক ইয়াং বয়স থেকে ওখানে ঘোরাফেরা করছি। ইনফ্যাক্ট এই নন্দন 1984-85 এই সময় তো খুলেছিল, এবং আমি তখন টেলিগ্রাফ বলে একটা পত্রিকায় কাজ করতাম, একটা ইংরেজি কাগজে। সেখানে আমি নন্দন নিয়ে আমার প্রথম বাইলাইন্ড লেখা বার করে হয়েছিল। সো নন্দনের সঙ্গে আমার বিশাল আত্মিক একটা যোগ আছে। নন্দনে আমাদের আগের ছবি শ্রাবণের ধারা 2020-তে 7 উইক তখন চলছে, সেই সময় লকডাউন হয় 2020-তে, তাই সেটা আর চালাতে পারিনি সেই সময়, কিন্তু ভীষণভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। নন্দন 1-এও ছিল, নন্দন 2-তেও ছিল, দুটো মিলিয়ে 7 উইক। ওই ছবিটা তো ফেস্টিভ্যালেও চলেছিল, শ্রাবণের ধারাও। এবং এই আপিসও কিন্তু এবারে কিফে অফিসিয়াল এন্ট্রি ছিল, বাংলা প্যানোরামায়
কম্পিটিশনে, এবং আমরা জিতিনি হয়তো, কিন্তু ছবিটার দুটো শো হয়েছিল, একটা রবীন্দ্র সদন আর একটা নজরুল তীর্থতে। দুটোতেই মানে লোক এত ছিল, উপচে পড়েছিল, এবং সবার কাছ থেকে একটাই জিনিস পেয়েছিলাম যে এটা সমাজের চিত্র। সুতরাং নন্দনে চলেনি, এইটা চলেনি বলাটা ভুল, আমরা পাইনি নন্দন প্রেক্ষাগৃহ, পাইনি, সেটা আমার ভাগ্য খারাপ বলে, কারণ ওই সময় অন্য ভালো ছবি ছিল, যে ছবি চলছে সেটাকে তো নামিয়ে আবার আমার ছবিটা জোর করে দিতে পারে না, সেই জন্যই হয়তো পাইনি। তো পরের সপ্তাহে কি পেতে পারে? আমার মনে হয় না, এখন তো আরো নতুন নতুন ছবি আসছে, তাই জন্য আমি ওটার কথা ভুলে গেছি। দিদির ছবি, এই যে ছবিটা শ্রাবণের ধারা, এটা তো বহু প্রশংসিত, কলকাতা কেআইএফ চলেছে এবং টরন্টোতে চলেছে, যত সম্ভব বিয়েতেও চলেছে, পুনেতেও চলেছে। এর আগে বেঁচে থাকার গান আমার কেফে প্রথম বাংলা ছবি উদ্বোধন ছবি হিসেবে দেখানো হয়েছিল। এর আগে কোনো বাংলা ছবি উদ্বোধনী ছবি হয়নি। তার আগে আমার ছবি কিফে তো দেখিয়েছে, আমার আরেকটি ছবি যদি লাভ দিলে না প্রাণে, সেটাও বিভিন্ন ফেস্টিভ্যালে গেছে। আবার বাপি বাড়ি যা ছবিটা অনেক দিন চলেছে, মানে কমার্শিয়াল সাকসেস, সুপার হিট। হ্যাঁ, তারপরে ক্রস কানেকশন, সেটাও হিট। 3 ইয়ারই কথা, সেটা ফেস্টিভ্যালেও চলেছে, আবার ভীষণ সুপারহিটও হয়েছে, এমনকি স্যাটেলাইটেও ভালো। এবং এখনও আমি বলবো যে 3 ইয়ারই কথাটা না, প্রায় 5 বছর ফেলে রাখা হয়েছিল, সেই সময় কেউ একটা ওটাকে আপলোড করে দিয়েছিল ইউটিউবে, একটা এমনি ভার্সন। তখন তো আমরা অত বুঝতাম না, এটা 2006 থেকে 2012, এই 6 বছরে কত লোক যে ইউটিউবে দেখেছে এটা ভাবা যায় না। এবং আমি তো বলি যে আমরা হচ্ছি ফার্স্ট আন্ডারগ্রাউন্ড সুপারহিট ছবি হচ্ছে 3 ইয়ারি কথা। এইটা, এই যে ছবি চুরি করে কেউ ইউটিউবে আপলোড করে দিচ্ছে, সেটা কোনো হ্যাঁ এখন আছে, এখন অনেক মনিটরিং আছে, এবং সেই রকম কেন্দ্র আমাদের লিখতে হয়, ওরা নামিয়ে দেয়। তখন ছিল না, 2005-06 তো ছিলই না কিছু, নতুন নতুন এসছে, কিন্তু ইয়াং ছেলেমেয়েরা তো ওখানেই ছবি দেখে সেই সময় শুধু। এবং আমি বলবো এটা অবশ্য পরবর্তীতে 6 বছর পরে ওগুলো সমস্ত নামানো হয়। আমি নিজে মেল করে করে বিভিন্ন লোক যারা আপলোড করেছিল তাদের বলে ছবিটা নামানো হয়েছিল, এবং অনেকেই আমাদের বলেছিল, ও মা আমরা তো জানিই না যে এটা রিলিজ হয়নি, আমাদের ছবিটা এত ভালো লেগেছে তাই জন্য। তো এইভাবে জিনিসটা হয়েছিল। কিন্তু আমি বলবো যে দ্যাট ইজ পারহ্যাপস দ্য ফার্স্ট বাংলা ছবি যেটা ইউটিউবে এরকম চলেছে। এবং আমাদের কাছে এখনও আমার ইউটিউবে আরেকটা ছবি আছে, মায়ের বিয়ে বলে, যেটা একবার প্রথমে 2015 থেকে 20 অবধি ছিল, 20-21, তারপরে তুলে নিয়েছিল, তারপরে আবার বোধহয় তুলে নিয়ে 1 বছর পরে আবার দিয়েছে, এবং এখনও এটা প্রায় 4 মিলিয়ন হয়ে গেছে। সত্যি বাংলা সিনেমা, এই ধরনের সিনেমা হলে সবাই। এবং আমি এটা বলবো যে অনলাইন হওয়ায় অনেক ছবি, যেরকম তুমি দেখো ওটিটি বা অনলাইন বা যেগুলো এই প্ল্যাটফর্মে, লাপাতা লেডিস, সেই ছবিটা তো হলে আমরা কতটুকু জানি, কত লোক গেছে আর হলে, ওটা হিট হয়েছে কখন, যখন ওটা ওটিটিতে, নেটফ্লিক্স ওটাকে তাই ওটিটি খুব ভালো ছবি। সেই জন্য এটা বলবো, ওটিটি অনেক সময় লোকে বলে না যে কেন সিনেমাকে কি ওটিটি নষ্ট করে দেবে, না, ওটিটি হচ্ছে প্ল্যাটফর্ম, সিনেমা হচ্ছে দ্য প্রোডাক্ট। এই সিনেমা টিভিতেও চলতে পারে, হলেও চলতে পারে, ওটিটিতেও চলতে পারে, এটা দর্শকদের জন্য। এবং আমরা যারা সিনেমা, মানে হলে বড় পর্দায় দেখার একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে, আবার টিভিতে বেশ আত্মীয় স্বজনের সঙ্গে বসে দেখার একটা এক্সপিরিয়েন্স। আর আজকাল তো বাড়িতে বাড়িতে দেখছি 72, তারপরে আরও বড়, মানে একেবারে স্ক্রিন, বিশাল বিশাল স্ক্রিন। সুতরাং সিনেমা ভিউইংয়ের হ্যাবিটটা আলাদা হয়ে গেছে। সিনেমা শেষ হচ্ছে না, সিনেমাটা কোথায় দেখানো হবে সেই
প্ল্যাটফর্মটা চেঞ্জ করছে। চেঞ্জ হয়েছে। আর দিদি আরেকটা জিনিস, আমাদের তো সিনেমা মানে হচ্ছে সেন্সর, উইদাউট সেন্সর কোনো সিনেমা রিলিজ হয় না। তো সেক্ষেত্রে ওটিটি তো কোনো সেন্সর বোর্ড নেই বা কোনো সেন্সরেশন নেই। সিনেমাগুলো তো ওটিটিতে সেন্সরড সিনেমাই হয়, কারণ আমরা রিলিজ করার পর ওটিটিতে দিই। আর অরিজিনালস তো যেটা অরিজিনালস আমরা যেটা করতাম আগে, আমি প্রায় 12টা করেছি। ওটিটি না, এটা ছিল জির জন্য, জি অরিজিনালস, সেটাও আমরা সেন্সর করিয়েছিলাম। কিন্তু অনেক সিনেমা আছে যদি শুধু টেলিভিশনের জন্য বা ওটিটির জন্য করা হয় তাহলে সেন্সর করার দরকার হয় না এখনো অবধি। টেলিভিশনে যেটা আছে যে ওরা সেলফ সেন্সর করে, ওটিটিতেও তাই সেলফ সেন্সর করে। হ্যাঁ, কেন একটা লোক এসে বলবে, এবং সেন্সরিংয়ের যেটা সার্টিফিকেশন অনলি, দ্যাট ইজ, এটা নিয়ে ভীষণ কচাকচি করে লাভ নেই। আমাদের সিনেমায় যেহেতু ওটা আমাদের দেশে মানুষের রেটিংটা করার জন্য, যে আমরা সব মানুষকেই ভীষণ মনে করি, তারা অতটা শিক্ষিত নয় বা কিছু, তাই তারা হয়তো ভুল পথে চালিত হবে, সেই জন্য সেন্সরশিপটা করছে। ফেস্টিভ্যালসে যেরকম, ফেস্টিভ্যালসে কোনো সেন্সর লাগে না। সো আমাদের দুটো ভার্সন হতে পারে, একটা হতে পারে যেটা হলে দেখানো হচ্ছে, আরেকটা হতে পারে যেটা ফেস্টিভ্যালসে দেখানো হচ্ছে বা বিদেশে দেখানো হচ্ছে, সেখানে তো সেন্সরশিপ লাগছে না। একদমই তাই। ওটিটি প্ল্যাটফর্মসে আমি সিরিজও করেছি, আমি হচ্ছি ওয়ান অফ দ্য ফার্স্ট এস্টাবলিশড যাকে বলে ফিল্ম মেকার্স। আমরা প্রথম আড্ডা টাইমসে একটা ভার্জিন মোহিত বলে একটা সিরিজ করেছিলাম, তারপরে আমরা গেট টুগেদার বলে আরেকটা করেছি যেটা ক্লিকে আছে। এছাড়া জি5 ওটিটি প্ল্যাটফর্মে আমাদের প্রায় 5-6টা ছবি আছে যেগুলো ভেরি পপুলার, যেরকম সুদক্ষিণার শাড়ি, তারপরে তোমার রয়েছে দেখ কেমন লাগে, BA.com দেখলাম ইউটিউবে দিয়েছে, সেখানে ওটা প্রায় 6 মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে। দিদি তোমার ছবির নামগুলো কিন্তু বেশ ইউনিক, নামগুলো কি তুমিই দাও? আমরা দুজনে মিলে, ছবি তো শুধু আমি একা করি না, অভিজিৎ মানে রানা, যাকে সবাই রানাদা বলে ডাকে, অভিজিৎ আর আমি একসঙ্গে এইটা নিয়ে 31 বছর কাজ করছি। দিদি তুমি এর আগে মানে সিনেমা, হঠাৎ করে সিনেমা করব এরকম একটা চিন্তাধারা কি করে আসলে? আমি ছোটবেলায় কোনোদিন ভাবিনি যে আমি সিনেমার পিছনে করব। আমি চিরকালই কাজ করব, নিজের পায়ে দাঁড়াবো, এটা ভেবেছি। কিন্তু আমার সব কিছুই হয়েছে তাৎক্ষণিক ডিসিশনে। আমি ডাক্তার হব বলে পড়াশোনা করেছিলাম, বাট আমার মেডিকেল প্রবলেম ছিল বলে ডাক্তারি পড়তে পারিনি। তারপরে আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়ি, স্কুলে পড়াতাম। সেই সময় এখন যেরকম লোকে ইভেন্ট করে, আমি ইভেন্ট অর্গানাইজ করতাম, আমি নাটক করতাম, ঘোর রোলে নাটক করতাম, ইংরেজি নাটক, বাংলা নাটক। কলকাতায় একটা ইংরেজি নাটকের বড় চল ছিল, সেটা এখন হারিয়ে গেছে, কিন্তু আমি বহু নাটক করেছি মজার মজার। তারপরে আমি সাংবাদিকতা, একটা চাকরি পেতে হবে, তাই সাংবাদিকতায় মেয়েদের দরজা খুলে দিলেন। 80 দশকের প্রথম দিকে, এই 81 থেকে গৌর কিশোর ঘোষ, উনি পরে ম্যাগসেসে অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, এবং ইমার্জেন্সির সময় উনি 70-এর দশকে জেলেও গিয়েছিলেন ওনার স্পষ্ট বক্তা হওয়ার জন্য। সেই গৌর কিশোর ঘোষ আরেকটি বড় পত্রিকা থেকে বেরিয়ে আজকাল শুরু করেন। আজকালের মাস্টারটা সত্যজিৎ রায় লিখে দিয়েছিলেন, এবং উনি বলে যে ছেলে মেয়ে বলে আমার কাছে কোনো আলাদা নেই, সাংবাদিক, তার কোনো জেন্ডার, সেক্স এসব আমি বিশ্বাস করি না। তো ওর ওখানেই প্রথমেই আমরা নাইট শিফট, মেয়েরাও নাইট শিফট করে, 3 শিফটে কাজ হতো 8 ঘন্টা, মেয়েরাও নাইট শিফট করতো, আমিও করেছি, এবং সেইখানেই আমার বহু বন্ধু হয়েছে যারা আজকে সাংবাদিকতার শিখরে রয়েছে। বেশ কিছু লোক, যেমন ওখানে আমার সঙ্গে আলাপ হয়েছিল রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের, আমার সঙ্গে আলাপ হয়েছিল গৌরদা তো ছিলেনই, গৌরদা তো কিংবদন্তি, হ্যাঁ, তারপরে অশোক দা, হ্যাঁ, তারপরে তোমার নাজেজ আফরোজ বলে, ও বিবিসিতে পরবর্তীতে চলে যায়, তারপরে সুজিত, ভূষণ গুপ্ত, এরকম অনেকেই, মানে আমাদের সঙ্গে। তার সেই সময় সন্দীপন দা আমাদের করতেন,
চিঠিপত্র দেখতেন। আজকালটা একটা অন্যরকম জায়গা ছিল। আর আমার দুজন মহিলা কলিগ ছিলেন, রুচিরা শ্যাম এবং রুচিরা মুখোপাধ্যায়। তাঁরা মানে মাঝ বয়সে এসে রেগুলার জার্নালিজমে ঢুকেছিলেন। তাঁদের সাহসটা আমাকে কিন্তু আপিস করতে সাহায্য করেছে। মানে তাঁরা কোনো কিছুতেই দমে যাবার লোক নয়। তারপরে নাটক করেছি, ইংরেজি নাটকও করেছি এই সময়, বাংলা নাটক তো করেইছি। আমি তার আগে আন্তিগোনে বলে একটা নাটক করেছিলাম 1979-এ, সেন্ট পলস ক্যাথিড্রালে হয়েছিল। সেখানে জার্মান এক পরিচালক এসেছিলেন যিনি একবর্ণ বাংলা জানেন না। আর বাংলা নাটকের যে চিত্রনাট্য বলবো না, নাট্যরূপ দিয়েছিলেন, সেটা ব্রেস্টের আন্তিগোনে থেকে বঙ্গানুবাদ করেছিলেন অলোক রঞ্জন দাশগুপ্ত। আর আমি তাতে গিয়েছিলাম, ভেবেছিলাম কোরাস টোরাস কিছু হব, আমি হয়ে গেলাম আন্তিগোনে। তো সেইটার পর থেকে আমি নাটকটা খুব সিরিয়াসলি করেছি। কিন্তু যখন সাংবাদিকতা করতে আরম্ভ করি, যেহেতু আমি টাকা পাই, সেজন্য পুরোপুরি সাংবাদিকতায় নিজেকে নিমজ্জিত করেছিলাম। তারপরে 94 থেকে আমি অডিও ভিজুয়ালে আসি। প্রথম দিকে কিচ্ছু জানতাম না, কিন্তু ওই 94-এ অভিজিৎকে আমি স্ক্রিপ্টটা করতাম। আমরা একটা ম্যাগাজিন শো করতাম জির জন্য। তখন জি একবার 2 ঘন্টার জন্য স্যাটেলাইট একটা ট্রায়াল রান করছিল। মানবী ছিল আমাদের এই ম্যাগাজিন প্রোগ্রামটা, মেয়েদের। সেই মানবীর যে গানটা, সেটা করে দিয়েছিল অঞ্জন দত্ত, এবং পরবর্তীতে সেই গানের সুরে উনি মেরি অ্যান গানটা। তো মানবী 52 এপিসোড চলেছিল, উইকলি ছিল, তো তখন উইকলি হতো। তারপরে বন্ধ হয়ে যায়। তারপরে আমি এবং অভিজিৎ মিলে দূরদর্শনের জন্য নারী বলে একটা ম্যাগাজিন প্রোগ্রাম করি। তারপরে পরমা বলে একটা করতাম। এখনও অনেকে এসে বলে আপনাকে আমি দেখেছি পরমাতে। এরপরে আমরা ফিকশন করতে আরম্ভ করি। টেলিভিশনে আমরা হাজার হাজার ঘন্টার কাজ করেছি ওই সময়। ফিকশন করেছি, নন ফিকশন করেছি, কুইজ প্রোগ্রামস করেছি, মানে আমরা যা পেতাম তাই। নিউজ প্রোগ্রামস করেছি। তখন তো প্রথম নিউজ হচ্ছে প্রাইভেট নিউজ। তো আমরা আঁখো দেখি বলে একটা প্রোগ্রাম দিল্লি থেকে সেটা করতাম। তো তার জন্য আমাদের গ্রাম বাংলায় যেতে হতো। আমি এবং অভিজিৎ যেতাম। আঁখো, নলিনী সিং ছিলেন ওটার মানে হেড। তো তোমরাও যেরকম এটা করছো, আমরাও তখন স্টোরি আনতাম। তো আমার মনে আছে যে মেদিনীপুরে উইচ হান্ট হয়েছে, মানে ডাইনি পুড়িয়ে মেরেছে, আমরা চলে গেছি। সে মানে যেখানে যেতে হবে তখন রাস্তাঘাট এরকম নয়, তো 3-4 ঘন্টা লাগছে। সেখানে গিয়ে নেমে এবার দেখলাম নদীর পাড় দিয়ে নিচে নামতে হবে, নেমে নদী পেরিয়ে ওপারে গিয়ে একটা জংলা জমি পেরিয়ে যতক্ষণে গেলাম কিছুই নেই, ওই ভাঙা হাঁড়ি কুড়ি কিছু পোড়া দাগ ফাগ, সেগুলোরই ছবি টবি তুলে স্টোরি করে পাঠালাম। আরেকবার হয়েছিল হাতি, তখন এখনও যেরম হয় হাতির উৎপাত, সেই নিয়ে একটা স্টোরি করতে গিয়েছি ঝাড়গ্রামের ওখানে। তো সেই স্টোরিতে গিয়ে খুব, তখন নতুন একটা ক্যামেরা এসছে, আমরা খুব উৎসাহিত, ছবি দেখছি যে কীভাবে কুনকি হাতি, যে ওয়াইল্ড হাতি, জংলা হাতিকে নিয়ে আসছে, সেটা পুরো শ্যুট করেছি। ভীষণ আনন্দ করে ফিরে এসে দেখি নতুন ক্যামেরা ছিল, তো যে ক্যামেরা পার্সন তার হাত পড়ে গেছিল কালারের বদলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এবার পুরো ছবিটা সাদা কালোতে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর হয়েছিল। এবং ওই ফুটেজ তো আর পাবো না, না মানে এইসব ঘটনাগুলোও হতো। আর ওইবারে আমার খুব মনে আছে, আমরা এত উৎসাহিত হয়েছিলাম। আমাকে তখন নতুন করে একটা কার্ড দেওয়া হয়েছিল, তো ভিজিটিং কার্ড। তার আগে সাংবাদিক হিসেবে কোনোদিন ভিজিটিং কার্ড ছিল না, এটা ভিজিটিং অডিওভিজুয়ালে আসার পরে ভিজিটিং কার্ড। তো আমি নাকি, আমার সঙ্গে যে গেছিল ওরা আমার খুব খ্যাপাতো, সবাই একসঙ্গে কাজ করি, তো আমার ক্যামেরা ছিল, আমার এখনো মনে আছে। ও ফেরত এসে বললো কি করবো, সুদেশ নাদি কি করছেন, সবাইকে কার্ড দিচ্ছেন, এমনকি হাতিকেও দিল, হাতি ফেললো সেটা। তো এরকম আমাদের সম্পর্কটা ছিল, মানে সবাই মিলে। একবার একটা গাড়ি করে যাচ্ছি, হঠাৎ দেখি আমার পায়ের চটিটা এমনি করছে, হঠাৎ দেখি মর করে একটা আওয়াজ হলো, চটিটা চলে গেছে, তলাটা ভাঙা, গাড়িটা এত খারাপ, একবার বহু পুরনো।
আবার পেছনে গিয়ে চটি নিয়ে আসা হলো। তো এরকম অনেক অ্যাডভেঞ্চার হয়েছে এবং আমি প্রত্যেকটা মুহূর্ত ভীষণ উপভোগ করেছি। সত্যি এইরকম কাজ করতে গেলে মানে আমরা প্রত্যেকেই যে কাজটাকে ভালোবেসে করি, তো সেই কাজটাকে আমরা প্রত্যেকেই উপভোগ করি। ঠিক। তো দিদি আরেকটা জিনিস জানার ছিল, তোমার প্রথম ছবি, এই শুধু তুমি শুটিং করা বা এই শুটিংটা শুরু হওয়া, লেখা, তো পুরো বিষয়টা আমি যদি তোমার কাছ থেকে একটু জানতে পারি। যেটা হচ্ছে শুধু তুমি, আমরা শেষমেশ 2003-এর শেষে 2004-এর বিগিনিংয়ে শুটিং করেছি। তার আগে এই শুধু তুমি নিয়ে আমি গল্প বলেছিলাম, আমার গ্রামের বাড়ির গল্প, আমার ছোটবেলার যা দেখা সেই সবগুলো। এবং আমার ছোটবেলায় আমার হিরো ছিল আমার এক কাকা, তিনি এখন নেই, তিনি গ্রামের ওখানে ভীষণ সেই এদিকে উনি লয়ার, ভীষণ শিক্ষিত একজন মানুষ, আবার গ্রামে গিয়ে ওখানে ওদের সবার দেখাশোনা করছেন, স্কুল কলেজ সবেতে ওদের মানে ওনার একটা ভূমিকা রয়েছে। তো ওকে খুব আমার হিরোইক লাগতো। তো এটা একটা প্রেমের কাহিনী, ওই প্রেক্ষাপটে করেছিলাম। তো সেই ছবিটা হচ্ছে, স্ক্রিপ্ট লিখেছি, আমরা একবার লিখেছি, ঋতু সেটার উপরে, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তখন আমি এবং অভিজিৎ ওতপ্রোতভাবে জড়িত। ঋতুও দেখলো, দেখে বললো এইখানগুলো এরম এরম কর। সেটা হওয়ার পর এটাকে যেহেতু আমরা কমার্শিয়াল ছবি করব, এই ছবিটার স্ক্রিপ্টটা আলটিমেটলি ডক্টর করে দিয়েছিল স্নেহাশিস চক্রবর্তী। আমি তার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো, কারণ আমার ফার্স্ট ছবি স্ক্রিপ্ট স্নেহাশিসের সঙ্গে আমাদের ভীষণ ভালো সম্পর্ক ছিল, কারণ ও তখন স্ক্রিপ্ট লিখতো এবং আমার মনে আছে স্নেহাশিসের সঙ্গে একটা গল্প বলতেই হয়। আমি এবং রানা আমরা এই স্ক্রিপ্ট নিয়ে কথা বলছি, এই সেই, ও বুম্বাদারও কিছু ছবি স্ক্রিপ্ট লিখতো। তো বুম্বাদার সঙ্গে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যাব আমি এবং রানা, আর ও তিনজন মিলে ট্রেনে করে যাচ্ছি চেন্নাইতে ওর গানের শুটিং হচ্ছে, আমরাও যাচ্ছি। তো আমরা তিনজন আলাদা গেছি, ওরা প্লেনে চলে গেছে। এবার তখন ওর একটা খাবার ডিজেশনের প্রবলেম ছিল স্নেহাশিসের, তাই ও মানে সব কিছু খেত না। তো ওর জন্য ভাত আলাদা করে, গলা ভাত এসব নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এটা লং জার্নি, কি দেব ওর যদি আলসারের ব্যথা হয়। তো ওয়াল্টেয়ার স্টেশনে মাঝরাতে আমি আর রানা নেমে ওর জন্য আইসক্রিম কিনে এনেছিলাম, যাতে ওর পেটে কোনো ঝামেলা না, অসুবিধা না হয়। তো ও আমাদের জন্য অনেক করেছে এবং এই স্ক্রিপ্টটা ও ডক্টরিং করে দিয়েছিল। তারপরে প্রডিউসার খোঁজা, তা আলটিমেটলি আমাদের প্রডিউসার যিনি ছিলেন তিনি বললেন যে হ্যাঁ আচ্ছা কাকে নিয়ে করবেন, তো আমরা বললাম প্রসেনজিৎ। আমরা প্রসেনজিৎ আপনাদের সঙ্গে করবে প্রথম ছবি? হ্যাঁ প্রথম ছবি। আমি না একটু চেষ্টা করি, রানা বললো, কারণ রানার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভীষণ গভীর, ইনফ্যাক্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রানার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জি-কে প্রথম স্যাটেলাইট টিভি এনেছিল বাংলায়, এবং সেই সময় আমাকে যে মানবিকটা করতে দেওয়া হয়েছিল তার পেছনে প্রসেনজিতের অবদান রয়েছে। এবং আমি যেহেতু টেকনিক্যালি কিছু জানি না, উনি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রানাকে পাঠিয়েছিলেন। তারপর থেকে আমরা একসঙ্গে কাজ করছি। তো রানা বলাতে উনি ভুরাজি, আমার মনে আছে সে সাগর ভুরা, সিদ্ধার্থ ভুরা, হ্যাঁ সিদ্ধার্থ ওর ছেলে, সিদ্ধার্থ ওটার এডিটরও ছিল। হ্যাঁ তো সাগর ভুরাজি আমাদের বললেন যে, তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে যখন জিজ্ঞেস করে উনি বলেন রানা সুদেশনার জন্য যদি কাজ করতে হয় আমি 1 টাকা হলে 1 টাকায়ও কাজ করব, 1.5 টাকা হলে 1.5 টাকায়ও কাজ করব। এটা আমি কোনোদিন বলব না যে ও ছিল বলে। তারপরে কোয়েলকে আমরা পাই, কোয়েল তার আগে একটাই ছবি করেছে, কিন্তু তারপরে ওকে আমরা এখানে নিয়ে আসি, কোয়েল আর বুম্বা পেয়ারিং হয়, যেটা খুব আনইউজুয়াল। এবং আমাদের গল্পটাও ছিল একটু বয়সে বড় একজন মানুষের প্রতি একটি ইয়াং মেয়ের অ্যাট্রাকশন, এবং ও নানান রকম ইনডিসিপ্লিন এই সেই নিয়ে গল্পটা। তো ওই গল্পটা হবার পর ওটার যখন রিভিউ লিখছিল, তখন রিভিউটা লিখেছিলেন আনন্দবাজারে সুনেত্রা ঘটক, মানে পরমব্রতর মা। হ্যাঁ, সুনেত্রাদি লিখেছিলেন যে হেডলাইনটা আমার এখনো মনে আছে, প্রসেনজিৎ হলো।
আচ্ছা, আমরা এই জায়গা থেকে হ্যাঁ আমরা কমার্শিয়াল ছবি করেছিলাম, কিন্তু ওই রকম যেটা শহরের মানুষেরও ভালো লাগে। ওটাও খুব সুপার, পুজোয় রিলিজ করেছিল এবং খুব ভালো চলেছিল। দিদি ওই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা তো তুঙ্গে, এবার তাকে সেই সময় ফ্লোরে ডিরেক্ট করা বা তাকে হ্যান্ডেল করা, ও আমাদের বন্ধু স্থানীয় ছিল, কিন্তু আমরা ওকে সব সময় রেসপেক্ট দিয়েছি, কারণ আফটার অল ও তো একটা নিজের জায়গাটা তৈরি করেছে অনেক কিছু। তো আমার মনে আছে আমরা ইয়েতে গেছি, আমরা অরুণাচল প্রদেশে শুটিং করছি, সেখানে প্রসেনজিৎও করছেন শুটিং। তো যতবারই একটা শট হচ্ছে কোয়েলকে আমরা উৎসাহ দেওয়ার জন্য বলছি, কোয়েল খুব ভালো, ভেরি গুড। হঠাৎ প্রসেনজিৎ আমাদের ঘুরে বলল, এই তোরা শুধু কোয়েলকে বলছিস ভেরি গুড ভেরি গুড, আমি কি ফেলনা নাকি? তখন রানা বলছে, তোমাকে কি করে ভেরি গুড বলবো, ওটা কি বলা যায়? বলে না, সব অ্যাক্টরকে বলবি, আমরা অ্যাক্টররা প্রশংসা চাই, সব সময় গুড এটা বলতে হয়। সত্যি মানে এইগুলো পাও না দিদি। অফকোর্স, আমি তো বলি আমার জীবনে কোনো রিগ্রেট নেই। আমি বিশাল টাকা করিনি, আমি হয়তো অতটা আমার নামডাক সেই লেভেলের নেই, কিন্তু আমি জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি এবং যেটা করতে চেয়েছি করেছি। সেটা কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হয়নি। সো হোয়াট, চেষ্টা তো করতে হবে। দিদি তারপরে এই যে প্রথম ছবিটা সাকসেস পেলো, এত সুন্দর ছবি হলো, তারপরে সেই প্রযোজকের সাথে পরবর্তীকালে ছবি করতে দেখা উনি আর ছবি করেননি। আমি বললাম ঝামেলা ফামেলা হয়েছে? না না, কোনো ঝামেলা নেই, আমার কোনো প্রযোজকের সঙ্গে কখনো ঝামেলা হয়নি। হ্যাঁ আমরা তারপরে করলাম 3 ইয়ারই কথা, তারপরে আর মাঝখানে আমরা সিরিয়াল করলাম ওই প্রসেনজিতের কোম্পানির সঙ্গেই, সিরিয়াল করেছিলাম লাবণ্যর সংসার, ডেইলি সোপ, ওটা আমাদের প্রথম ডেইলি। তার আগে আমরা ওই সাহিত্যের সেরা সময় এসব অনেক কিছু করেছি। লাবণ্য সুপার ডুপার হিট ছিল সিরিয়াল হিসেবে, 2.5 বছর চলেছিল। তারপরে করেছিলাম খুঁজে বেড়াই কাছের মানুষ, সেটাও 2 বছর চলে। এর মধ্যে আমরা করি তোমার ক্রস কানেকশন, এবং এই ক্রস কানেকশন ছবিটা প্রথম ছবি, বাংলা ছবি, যেটা মাল্টিপ্লেক্সে 7 উইক চলেছিল। মানে আর আমার এখনো মনে আছে এটা আবিরের ডেবিউ ছিল 2009 এর পয়লা মে। আবিরকে এই ক্রস কানেকশনে শোনো, তার আগে আমি বলে দিই, পায়েল, জয়জিৎ, সুজন মুখার্জি মানে নীল, জুনও আমার সঙ্গেই প্রথম পর্দায় কাজ করেছে। তারপরে আমি ওই মানবীতে প্রথম, বম্বেতে মৌলি গাঙ্গুলি, তারপরে পাউলি, তারপরে তোমার মিনি, আবির তো বটেই, তার রিমঝিম, এরা সব সিনেমায় আমার সঙ্গে কাজ, অর্জুন চক্রবর্তী, এরা সব প্রথম আমার সঙ্গে কাজ করেছে। আর আমি জি অরিজিনালসে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে আমরা একটা অরিজিনাল করেছিলাম, সেটা হচ্ছে অনির্বাণের ফার্স্ট মেইন চরিত্রে কাজ করা। এটা রূপক সাহার একটা গল্পের উপরে। আমরা নতুনদের নিয়ে শুধু যে অ্যাক্টর অ্যাক্ট্রেস নতুন নিয়েছি তা নয়, এখনো আমরা যেরকম তথাগতকে নিয়েছি আমাদের আপিসে। তথাগত অসাধারণ ভালো অভিনেতা, নাটক করে, অনেক নাটকে ও মূল চরিত্রে কাজ করে। আমাদের আপিসে ও সুদীপ্তার অপোজিটে, সুদীপ্তার সঙ্গে একেবারে সমানে সমানে অভিনয় করেছে। হ্যাঁ, তাহলে তো একটা মিনিট একটা কিছুও ছাড়বে না, ও ছাড়েনি। আর সেই সঙ্গে আমি বলবো যে সন্দীপ্তা কিঞ্জল যে ফয়েলটা তৈরি করেছে সেটাও অসাধারণ, কারণ ওটাই মানে ওরা খুব অন্য, এরা এক ধরনের, ওরা এক ধরনের, সেই ডিফারেন্সিয়েশনটা খুব ভালো হয়েছে। দিদি এই যে নতুন অভিনেতাকে তুমি তোমার কনফিডেন্সের সাথে নিয়ে আসো যে এই ছবিটা, এই চরিত্রটাতে পারফেক্ট, যাকে আগে দেখা যায়নি, তো এই যে নির্বাচনটা, এই নির্বাচনটা অবশ্যই নাটক করেছে। আবির আমাদের সঙ্গে সিরিয়ালে কাজ করেছে, এবং আমার মনে আছে আবির, ঋত্বিক, রিমঝিম সবাই তখন সিরিয়াল করছে। এদের নিয়ে আমরা ক্রস কানেকশন ছবিটা যখন করলাম, আমি নাম বলবো না, তখন একজন হিরো এই 2009-তে, তিনি তখন কোয়েলের সঙ্গে অভিনয় করছেন,
তাকে আমরা তখনও একটা কফি হাউস বলে একটা প্রোগ্রাম করতাম জির জন্য, সেখানের জন্য ইন্টারভিউ যখন করছি তখন তিনি আমাদের বলছেন, এই যে আপনারা ছবিটা করলেন ক্রস কানেকশন, এই কাদের নিয়েছেন, ঠিকঠাক লোক নিলে দেখতেন, তাহলে কোথায় চলে যেত। হ্যাঁ, এই আবির, ঋত্বিক, এদের মুখ তো রোজ লোকে দেখে, সিনেমা হলে গিয়ে কি দেখবে? সেই হিরো আজ কোথাও নেই। হ্যাঁ, কিন্তু আবির, ঋত্বিক এখন আছে এবং রিমঝিম, পায়েল সবাই জীবনে কাজ করছে। দিদি শুধুমাত্র তো অভিনেতা বা হিরো তুমি ইন্ডাস্ট্রিকে নতুন মানে ইন্ডাস্ট্রিকে অভিনেতা দাওনি, তার সাথে এমন একজনের নাম আমি বলছি, সুশান্ত দা, যিনি বম্বেতে এখানে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে সে প্রযোজনা করে যাচ্ছে, একের পর এক হিট সিরিয়াল দিয়ে যাচ্ছে। কেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিল রাজীব কুমার, পাগলু 1 পাগলু 2 হিট ডিরেক্টর। হ্যাঁ, শ্রাবন্তীর সঙ্গে ওর বিয়ে হয়, সেটা আমাদের সেটেই হয়। রাজীব আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিল, সুশান্ত আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিল, সানি ঘোষ রায় আমাদের অ্যাসিস্ট্যান্ট। এরা সব, কারণ আমরা মনে করি যে আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট তারা যদি কাজ পায় বা নিজেদের ক্ষমতা, ইনফ্যাক্ট সুশান্ত প্রথম স্ক্রিপ্ট লেখে লাবণ্যর সংসারের জন্য, এবং খুব বকুনি খেত তখন রানার কাছে, কারণ হাতের লেখা, তখন তো টাইপিং হতো না, সবাই হাতে লিখে আমরা স্ক্রিপ্ট তৈরি করতাম। হাতের লেখাটা দেখে রানা বলতে, কি পড়তে পারছি না, রাগ করতো, বলতে আমি পড়ে দিচ্ছি, বলে তুই পড়ে দিচ্ছিস মানে? হ্যাঁ, তো আমাদের এমন লিখবি সেটা পড়তে, কিন্তু তখন তো ডেইলি সোপ, অত টাইপ করার কেউ ছিল না, এতটা অর্গানাইজ ছিল না, তখন কার্বন দিয়ে বা জেরক্স করে নেওয়া হচ্ছে। তো সুশান্ত, এবং সুশান্ত চিরকালই অন্যভাবে ভাবতো, মানে ওর ভাবনাটা একেবারে অন্যরকম ছিল। ও মানে যেরকম ধরনের এখন সিরিয়াল করছে, ও বিভিন্ন স্তরের লোককে খুব ভালো করছে, খুব ভালো, সেইটা ওর মধ্যে সেই দৃষ্টিটা রয়েছে। আর এখন তো আমি এবারে মে মাসে বম্বেতে গেছিলাম, ওই আমাকে গাড়ি দিল, ওই আমাকে ঘুরতে, মানে ওর বাড়িতে গিয়ে আমি খেলাম, আমি ওর সেটে গেলাম ফিল্মিস্তানে, দারুণ একটা বিশাল বড় হিন্দি সিরিয়াল হচ্ছে, আই এম ভেরি ইমপ্রেসড। এবং এটাই আমার সাকসেস, যে আমার সঙ্গে যারা ছিল তারাও সাকসেস। ক্যামেরায়ও অনেকেই আমাদের সঙ্গে কাজ করেছে, তারা এখন ভালো কাজ করছে। আপনার আপিস ছবিতে যে এডিটর, তো আপনার সাথে বহু ছবি, সুজয় দত্ত রায়, ও আমাদের সঙ্গে, আমার এটা নিয়ে খুব মজার একটা ঘটনা আছে। লাবণ্য সংসার যখন আমরা করব, শুধু তুমিতে তো সাগর ভুরা ছিল আর উজ্জ্বল দা ছিলেন। হ্যাঁ, তো সাগর ভুরা ওর সঙ্গে অ্যাসিস্ট করেছিল, উজ্জ্বল দা। তো এবার কারণ ওইটা প্রথম ডিজিটালি আমরা এডিট করছি, বুঝেছো তো, এসছে কি বলে, লাবণ্য সংসারের সময় কাকে নেব, তখন রানা বলল যে এফটিআইআই থেকে একটি ছেলে আছে সুজয় দত্ত রায়। তো আমি বললাম এফটিআইআই, বাবা ওরা ভীষণ নাকুচু হয়, ওরা কি পারবে? তো এই গল্পটা আবার কেউ বলে দিয়েছিল, সুজয়কেও। তার কিন্তু সুজয় সেই যে আমাদের সঙ্গে কাজ আরম্ভ করলো, আমাদের প্রায় প্রতিটা ছবি, হি ইজ আ টিম মেম্বার, হি ইজ পার্ট। অ্যান্ড আজকে ও কত অ্যাওয়ার্ড পেয়েছে, আজকে হি ইজ রিয়েলি ভেরি গুড। ওর সঙ্গে এবং আরেকজন যার সঙ্গে আমরা বহুদিন ধরে কাজ করছি, সেটা হচ্ছে পদ্মনাভ দাশগুপ্ত। পদ্মনাভ হচ্ছে স্ক্রিপ্ট রাইটার এবং অভিনেতা, কি দারুণ অভিনয় করে, এখন তো নাটক করছে, ফাটিয়ে দিচ্ছে যাকে বলে। পদ্মনাভ হিট আমাদের বাংলাতে, হ্যাঁ দারুণভাবে হিট। আর দিদি, নিজের ছবিতে তোমাকে অভিনয় করতে দেখা গেছে, এটা কি অ্যাডভান্টেজ? না, অ্যাডভান্টেজ মানে কি, ওই দুটো সিন, সেটা কোন অভিনেত্রীকে বলবো, তাকে তো অপমান করা হবে যে দুটো সিনের জন্য আসো, কিন্তু আমি ওটা করেছি। এবং যে ধরনের চরিত্র, সেটা আমার জন্য একদম ফিটিং। আমাকে যেরকম ভদ্রা বসু আছেন অভিনেত্রী, ভালো, খুব ভালো, এখন ভীষণ ভালো অভিনয় করছে, নাটকের অভিনেত্রী ছিলেন, মঞ্চাভিনেত্রী ছিলেন। আর বেনি আছে, বেনি মা, তো উনি বলেছেন আমাকে, হ্যাঁ সুদেষ্ণা তো সুদেষ্ণার মতনই অভিনয় করলো, চরিত্রটা তো ওরই মতো। দিদি, যখন তুমি স্ক্রিনে রয়েছো,
শর্ট দিচ্ছ, মনিটরে একজন রয়েছে মানে রানাদা, তো রানাদা কি তোমাকে কখনো বলেছে না সুদেশ না এটা এইভাবে করতে হবে? হ্যাঁ, প্রায় বলেছে এইদিকে তাকাচ্ছ কেন, বোঝো না ফ্রেম, ওখান থেকে বেরিয়ে যাচ্ছ কেটে, এত হাত পা নাড়ছ কেন, এইসব সব বলে। হ্যাঁ, এবং আমাকে বেশি বলে। সৃজিত দাকে আপনার ছবিতে অভিনয় করতে দেখা গেছে, তো সৃজিত দাকে পরিচালনা কিভাবে করা হয়েছিল? তখন তো সৃজিত হয়নি, তখন তো সৃজিত পরিচালক হয়নি। সৃজিত ইনফ্যাক্ট ক্রস কানেকশনে আমাদের একটা গান লিখে দিয়েছিল, যেটা ইন্টারভালের পরের গানটা, ওই যেটা স্টেজের গান, সেইটা সৃজিত লিখে দিয়েছিল। আর তারপরে সৃজিত বাপি বাড়িচাতে একটা পাঠ করেছিল, ততদিনে অবশ্য অটোগ্রাফ করে ফেলেছে। হ্যাঁ, তো ওর সঙ্গে তো বন্ধুর সম্পর্ক প্রচন্ড। হ্যাঁ, তো ওর সঙ্গে তো আগে থেকেই আলাপ ছিল, সুতরাং ওকে বলেছিলাম, ও করেছে। ওর জন্য তো রানা অনেক ছবিতে ছোটখাটো রোল করে দিয়েছে। এটা তো আমরা করেই থাকি। রোল তো ছোটখাটো হয় না দিদি, ওই এক সিন দু সিন। আবার ইয়েতে তোমার কৌশিক গাঙ্গুলির সঙ্গেও কৌশিক আমাদের সঙ্গে অভিনয় করেছে যদি লাভ দিলে না প্রাণীতে। আমিও কৌশিকের প্রথম দিকের ছবিতে অভিনয় করেছি। এটা আমরা করি, কারণ আমি অনেক সময় জানি যে হয়তো আমি কেন করি এক দু সিনের, আমার বন্ধুরা বললেই আমি করে দিই, বা কেউ বললে, তার কারণ আমি জানি নিজে ডিরেক্টর হয়ে যে এক সিনের পার্টের জন্য এস্টাবলিশড অ্যাক্টরদের বা যারা প্রফেশনাল বলতে লোকের লজ্জা করে। একদমই তাই। অনেক কিছু শুনলাম দিদির কাছ থেকে, অনেকটা জানলাম, বললাম আজকে আমাদের জ্ঞানের ভান্ডার এইখান থেকে এইখানে হয়ে যাচ্ছে। দিদি, নতুন পরিচালক যারা আমাদের এই ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত স্ট্রাগল করছে, কেউ ছোটোখাটো একটা ছবি করেছে বা কেউ শর্ট ফিল্ম করেছে, কেউ এখনো পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট করে যাচ্ছে, তো তাদের জন্য কি বলছো, তারা কিভাবে ডিরেক্টর হতে পারে? কেউ বলতে পারে না, সেটা আমি না, কোনো টিপস নেই। কাজ করে যাও, চেষ্টা করে যাও। আমরা তো যখন ডিরেক্টর হয়েও গেছি তখনও তো ঋতুকে অ্যাসিস্ট করতাম, ঋতুপর্ণকে করতাম। তো কাজ করে যেতে হবে। আজকে কাজ পাচ্ছি না, আমরা অভিনয়ও করছি। এরকমও হয়েছে আমাদের বলা হয়েছে যে তোমরা ক্রিয়েটিভ ডিরেক্টর, মানে ওভারঅল দেখো, সেরকমভাবে কোনো ফর্মুলা নেই ডিরেক্টর হওয়ার। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডিরেক্টর হিসেবে তোমাকে একটা প্রডিউসারকে কনভিন্স করতে হবে। তো তোমার স্ক্রিপ্টটা সেরকম তৈরি করে সেই প্রডিউসার তোমার স্বপ্নকে সাকার করার জন্য টাকা ঢালছে। একমাত্র ওই ব্যক্তি আছে যেই ব্যক্তি তোমার ছবিটা, মানে সেই ব্যক্তিটার জন্যই তুমি যদি, হ্যাঁ, সেটা স্টুডিও সিস্টেমে হতে পারে, সেটা বড় কোনো প্রোডাকশন হাউস হতে পারে। টেলিভিশনে যখন আমরা আগে ছিলাম, আমরা যখন আরম্ভ করেছি তখন আমরা প্রজেক্ট দিতাম অ্যাজ ডিরেক্টরস। হ্যাঁ, ইভেন জিতে লাবণ্য সংসার, এই প্রজেক্টটা আমরা তৈরি করে দিয়েছিলাম, প্রেজেন্ট করেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জির কোম্পানি থেকে, এবং আমরা পেয়েছিলাম। আজকে তো জিনিসটা আলাদা হয়ে গেছে। দিদি, এই ব্যস্ততার জীবনে পারিবারিক জীবন কেমন? দেখো, পারিবারিক ব্যাপারটা আমার আপিস ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে যে ওয়ার্কিং ওম্যানদের ডেফিনেটলি প্রবলেম থাকে, কিন্তু আমার ক্ষেত্রে আমি বলবো জীবনের প্রথম ভাগে আমি অসম্ভব সহযোগিতা পেয়েছি ফ্রম আ লট অফ পিপল। একজন হচ্ছেন আমার নিজের মা, তিনি আমার ছেলের পড়াশোনাটা পুরো নিজের হাতে ম্যানেজ করেছেন। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আমার বর, তিনিও ভীষণভাবে ও খুব, মানে 14 ঘন্টা কাজ করতো, কিন্তু ছুটির দিন বা বিকেলবেলা, আমার মনে আছে আমার ছেলে যখন ছোট, আমরা কোথাও যেতাম না ওকে ছাড়া, পার্টিতেও যেতাম না, ওকে নিয়েই যেতাম। একদিন দুদিন হয়তো কোনো সোশ্যাল ওকেশনে আমি আরও গেলাম, তখন আমার ছেলে মার সঙ্গে থাকতো, কিন্তু আদারওয়াইজ আমরা সব জায়গায়, আমরা বাইরে খেতে গেলেও। এবং এইটা আমি দেখছি যে এটা হওয়ায়, এবং আমি সবসময় আমার ছেলের সঙ্গে গল্প করতাম। আমি আমার ছেলের জন্য কোনো দিন রান্না করে সময় নষ্ট করিনি, কারণ আমি তো কাজ করি। এখন বাড়ি এসে যদি ওর জন্য আমি রাঁধতে বসি, তাহলে ওর সঙ্গে আমি কথা বলবো কখন? ওর সঙ্গে আমার যোগসূত্রটা তৈরি হবে কেন? ছেলে মেয়েকে শুধু খাইয়ে দিলেই হবে না, ছেলে মেয়ের সঙ্গে
কথা বলতে হবে, বন্ধুসুলভ কথা বলতে হবে, এবং ও আমার সঙ্গে সব বিষয় কথা বলতো। এবং আজকে আমি দেখছি ও সিমিলারলি ওর নিজের ছেলে হয়েছে, তার সঙ্গেও ও এবং ওর স্ত্রী একই রকম ব্যবহার করে, এবং তার সঙ্গে ওরা গল্প বলে, বই পড়ে, যে কারণে ছেলেটি বই পড়তে জানে। ছেলেটি যে 2.5 বছর বয়স থেকে হোর্ডিংয়ে ABCDতে যা লেখা আছে ইংরেজিতে ও পড়তে পারত, এখন বাংলাও পারে, স্কুলে যাচ্ছে। তারপরে ওর সঙ্গে আমরা গল্প করি, যেরকম আমার ছেলের সঙ্গেও করতেন আমার মা, এখন ওরা করে আমাদের মিথোলজি। এটা অসাধারণ একটা আমাদের জন্য বড় জিনিস, যে আমরা ফ্যামিলিতে গল্পটাকে, কথা আদান প্রদান করাটাকে খুব ইম্পর্টেন্ট মনে করি। এবং সেই জন্যই ওর সঙ্গে এখন আমি বুঝি, ও বোঝে, ও এখন এই সেম ফিল্ডে কাজ করে আমার মতন, এবং আমিও বুঝি যে ও যদি আমার খবর না নেয় 7 দিন, তার মানে ও খুব ব্যস্ত আছে, কিন্তু দরকার পড়লে আমি ফোন করলে ও নিশ্চয়ই আসবে। সেই আশ্বাসটুকু আমার আছে, সেই বিশ্বাসটুকু আমার আছে। আর ওরও বিশ্বাস আছে, ও যখন ঝামেলায় পড়ে বা কিছু, ও মাকে ফোন করে, এটা কি হবে, এটা কোথায় পাওয়া যাবে, ওই রকম ক্যারেক্টার কোথায় পেতে পারি, তুমি কি কাউকে জানো, এরকম বাড়ি কোথায় পেতে পারি, এরকম অ্যাটমসফিয়ার কোথায় পেতে পারি। এইটা আমাদের ওই আদান প্রদান এখনো আছে। এবং আমার ছেলের বউ, সেও প্রোডাকশন ইয়েতে রয়েছে, সুতরাং ওর সঙ্গেও আমার খুব সুন্দর একটা, ইনফ্যাক্ট আমার ছেলের সঙ্গে আমার ছেলের বউয়ের দেখা হয়েছিল একলা চলো বলে একটা ছবি আমরা ডিরেক্ট করছিলাম। সেই সময় আমার ছেলে আমার সঙ্গে কাজ করতে চায় না, বলে যে আমি নাকি ভীষণ ম্যানেজিং, সুতরাং আমার সঙ্গে কাজ করা খুব ডিফিকাল্ট। যাই হোক, তো ও সেটাতে আমাদের সঙ্গে কাজ করেছিল একলা চলোতে, এবং সেই সময় আমার ছেলের বউয়ের সঙ্গে ওর আলাপ হয়, এবং তারপরে ওদের, এটা 2015-তে, তারপর 2018-তে ওদের বিয়ে হয়। তো বিয়ের পরে এখনও আমার সঙ্গে আমার ছেলের বউয়ের ওই সুদেশনাদি সম্পর্কই রয়েছে। হ্যাঁ, কারণ কি, ওভারনাইট তো চেঞ্জ হতে পারে না, তাই না? তো ইনফ্যাক্ট আমি মনে করি, এবং আমি খুব পরিবারকে পছন্দ করি, এবং পরিবারের সঙ্গে আমার একটা, আমাদের যারা এক্সটেন্ডেড ফ্যামিলি তাদের সঙ্গেও আমি যোগাযোগ রেখেছি। তার কারণ হচ্ছে আমার মা আর বাবা বলেছিলেন যে যাই হোক, ঝগড়া হোক, ঝাঁটি হোক, মনোমালিন্য হোক, তোমার বন্ধুত্বটা রেখে দেবে, কারণ পৃথিবীতে ফ্যামিলি ইজ ইম্পর্ট্যান্ট। সেটা এখনো আমি মানি। এটা যেহেতু আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বা আমরা সবাই, আমাদের পুরো ভারতবর্ষের মানুষেরই জানা উচিত, যেহেতু আপনি দ্য চেয়ারপারসন অফ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, তো সেখানে ভারতের শিশু শ্রম একটি গুরুতর সমস্যা, এবং এটি হচ্ছে এবং যৌন হেনস্থারও কারণ হয়ে উঠছে তারা। তো এইটা থেকে কিভাবে মানে ওভারকাম করা যায়? প্রথমত বলি, আমি আর চেয়ারপারসন নেই, আমার টার্ম ওভার হয়ে গেছে, কারণ 65 বছর বয়সে টার্ম ওভার হয়ে যায়। তারপরে আমি 1 বছর অ্যাডভাইজার ছিলাম, কিন্তু এবছর আমি আর নেই। কিন্তু আমি তো কাজ করেছি এতদিন ধরে, শিশু শ্রম আছে, থাকবে, এবং এটা বুঝতে হবে যে কীরকম আমাদের দেশের যে আইনটা রয়েছে সেটাই তো লোকে জানে না। রাইট টু এডুকেশন আইন কি বলছে, যে 6 বছর বয়স থেকে 14 বছর বয়স অবধি, ক্লাস 8 অবধি সবার ফ্রি এডুকেশন, মিড ডে মিল, এটা, আর বাচ্চাদের কোনো রকম শ্রমে যেটাতে টাকা পায় নয়। অনলি হচ্ছে যদি নন হ্যাজার্ডাস কোনো কাজ, পারিবারিক কিছু থাকে, ধরুন কেউ মৃৎশিল্পী, তারা বাড়িতে ঠাকুর করছে, সেটা তো বাচ্চাটা শিখবে, বা বাচ্চাটা তার দাদুকে হেল্প করছে, সেটা অ্যালাউড, কিন্তু এছাড়া নট অ্যালাউড, এবং রিপোর্টিং করা দরকার। 14 বছরের পর হ্যাঁ নন হ্যাজার্ডাস কাজ করতে পারে, তার মানে এই নয় যে রান্নাঘরে গিয়ে কাজ করবে বা তোমার ফ্যাক্টরিতে গিয়ে কাজ করবে, তা নয়। নন হ্যাজার্ড বা বিড়ি বাঁধবে, এটা নয়, অন্য কাজ করতে পারে। ধরো ধান জমিতে কাজ করলো, বা বাড়ির সঙ্গে কাজ করলো, বা কোনো কাজ যেটা নন হ্যাজার্ডাস, যেটাতে তার শারীরিক ক্ষতি হবে না, সেরকম কাজ তাদের করতে দেওয়া হয়। এরকমও অদ্ভুত কিছু জিনিস আছে,
ধরো আমাদের দেশে স্কুটি, ইলেকট্রিক স্কুটি বা টোটো চালানোর জন্য কোনো লাইসেন্স লাগে না, তাই তো? তো হ্যাঁ, তো তুমি দেখবে 15-16 বছর বয়সের একটি মেয়ে আমাদের কাছে খবর এলো যে সে স্কুলেও পড়ছে, আবার সে টোটোও চালাচ্ছে। হ্যাঁ, তো এটা হ্যাজার্ডাস কি না, এটা তো আমরা যখন দেখলাম তখন দেখলাম যে লাইসেন্সের তো এটা কোনো নেই, নিয়ম নেই। বলা আছে যে যেসব ভেহিকল লাইসেন্স লাগে সেটা 18 বছরের পর, এই ভেহিকলের তো নেই। তাও আমরা কথা বলি এবং ও বলে যে আমার বাড়িতে আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ায় আমাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে, তো সেইটা কাজটা অ্যালাউড করা বোধহয় হয়েছিল। তার কারণ কিন্তু ও ওই বাজারের মধ্যে বা হাইওয়েতে যেন কোনোভাবে, এনিওয়ে টোটো চালানোর কথা নয় হাইওয়েতে, কিন্তু মাঝে মাঝে তো লোকে চালিয়ে ফেলে, সেই জন্য সেরকমও হয়, কিন্তু ওটা হ্যাজার্ডাস। হ্যাঁ, কিংবা তুমি তাকে এরকমও লোকে জিজ্ঞেস করে, একটি মেয়ে এসে আমাদের বাড়িতে রয়েছে হয়তো, হ্যাঁ আমি তাকে, সে স্কুলেও পড়ছে, কিন্তু সে বাড়িতে যদি আমার একটা 14-15 বছরের মেয়ে থাকে, সে তো মাকে হেল্প করে। তো সেরকম বাড়িতে যদি গ্রাম থেকে একটি মেয়ে এসে এখানে পড়াশোনা করছে, সে হেল্প করতেই পারে। হ্যাঁ, সেইটা এখন দেখতে হবে যে কি লেভেলে এক্সপ্লয়টেশন হচ্ছে কিনা। আর আরেকটা জিনিস যেটা তুমি বললে যৌন অত্যাচার, সেইটা ভীষণভাবে হয় বাড়িতে, প্রতিবেশী এবং আত্মীয় স্বজন ভীষণভাবে যৌন হেনস্থা করে। এটা শুধু আমাদের দেশে নয়, এটা ওয়ার্ল্ড ওভার। হ্যাঁ, এবং এইটার জন্য পুরুষকে শিক্ষিত করতে হবে, পুরুষকে বোঝাতে হবে। এবং আমাদের দেশের যে সোশ্যাল কাঠামো, তাতে তো পুরুষের কোনো দোষ হয় না। সবসময় যে একটি মেয়েকে কেউ গণধর্ষণ করলো, এই হলো সেই হলো, তারপরে কি বলা হলো যে মেয়েটা ওখানে গিয়েছিল কেন, ছোট পোশাকটা বুদুরস কেন গিয়েছিল, ওই একাপদ্দি যাচ্ছে কেন, কেন যাবে না? আমাদের বাড়িতে এরকমও আমরা খবর পেয়েছি যে কাকা বা মামা ধর্ষণ করছে, তো মা জানতে পেরে কি করেছে, মেয়েকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছে, আর ওই লোকটা ধর্ষক যে সে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মানে এইটা হচ্ছে না, লোকে কি বলবে, এইটাকে আমাদের ওভারকাম করতে হবে। কিন্তু আমি দেখেছি এটা খুবই শক্ত, কারণ বলা মাত্র লোকে, আমাদের পুরুষতন্ত্র আমাদের মজ্জায় মজ্জায় এমনভাবে আছে যে ওই প্রমাণ করা, আজও তো প্রমাণ করতে পারা যায়, মানে সে বলার পরেও সে বলছে যে, মানে সে বলেছে যে আমি হেনস্থা করেছি, সেটা লিখিত বয়ান দেওয়ার পরেও কিন্তু সেটা প্রমাণ করা যাচ্ছে না, কারণ সে বলছে আমি করতে চাইনি, আমি লিখিতটা আমাকে বলতে হয়েছে কারণ আমাকে ফোর্স করা হয়েছে, কিন্তু হয়েছে। কিন্তু সেই জন্য মেয়েদের পক্ষে, মেয়েদের শুধু মেয়েদের পাশে পুরুষদেরও দাঁড়াতে হবে, তাদেরও বুঝতে হবে তোমারও তো একটা মেয়ে থাকতে পারে, আজকে অন্যের মেয়ের হচ্ছে, কাল তোমার বোনের হতে পারে। হ্যাঁ, সেইটা কেউ ভাবে না। এবং তখন কি করি, বোনকে আটকে রেখে দেয়। মেয়েদের কেন, এই তো আমরা গ্রামে গঞ্জে যাই, মেয়েরা আমাদের বলে যে কেন আমাদের ভাইরা তো 9টা-10টা অবধি ঘুরে বেড়ায়, কিছু হয় না, আমাদের নিরাপত্তা কেন দিতে পারবে না, কেন আমাদের বাড়ি চলে আসতে। সেটা ভেবে দেখো, তার মানে আমাদের কোথাও একটা পুরুষকে বোঝানোই আমাদের খামতি হচ্ছে, পুরুষ মানুষ ঠিক করে বুঝছে না। তাদের বুঝতে হবে, তাদের শিক্ষিত করতে হবে, তাদের সহানুভূতিশীল করতে হবে, এবং সেটা আমাদের করতে হবে, বাবা মাকে করতে হবে, বিভিন্ন সমাজকে করতে হবে, বোঝাতে হবে, ওইভাবে না খাটের তলায় ঢুকিয়ে দিয়ে নয়। এবং আমি সেই কাজ জীবনের শেষ দিন অবধি করে যাব। অসংখ্য ধন্যবাদ দিদির জন্য।